ভয়াবহ দূষণে প্রতিদিন একটু একটু করে ভারী হয়ে উঠছে দেশের বাতাস। তাই বিশ্বে বায়ু দূষণের তালিকায় ভারতের দিল্লির পরে উঠে এসেছে ঢাকার নাম। ইটভাটা, ধুলাবালি, যানবাহন বা শিল্প কারখানার কালো ধোঁয়া এর প্রধান কারণ। এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বায়ু দূষণ নিয়ে সোহেল রানা ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নির্মল বাতাস প্রাণীর বেঁচে থাকার অপরিহার্য উপাদান। বাতাস ছাড়া যেমনি বেঁচে থাকা অসম্ভব, তেমনি দূষিত বাতাসেও ধ্বংস অনিবার্য। সভ্যতার অগ্রগতির সঙ্গে শিল্পায়নের বিকাশ ঘটেছে ভয়াবহ বায়ু দূষণ। ক্ষয় হচ্ছে ওজোন স্তর। পরিবেশ অধিদপ্তরের গবেষণা মতে রাজধানী সহ দেশের বাতাসকে বিষাক্ত করতে ইটভাটার অবদান 58 ভাগ, ধুলোবালির কারণে 18 ভাগ, যানবাহনের মাধ্যমে 10 ভাগ, বায়োমাস পোড়ানোয় 8 ভাগ ও অন্যান্য উৎস থেকে 6 ভাগ। বায়ু দূষণের অবস্থা অত ভালো না, এটা সত্য। আমরা হিসাব করে দেখেছি যে আমাদের যে 3-4টা সিটি আছে তাদের অবস্থা আমাদের চেয়ে খারাপ। আমাদের যেগুলো এয়ার পলিউশনের জন্য দায়ী সেগুলোর মধ্যে মূলত ওই যে ধুলাবালি যেটা আমরা বলি PM 2.5, যেটা 65 থাকার কথা, গাজীপুরে আছে 185। আমরা ডিসেম্বরে দেখেছি নারায়ণগঞ্জে 300-র ওপরে, 318-19 ppm। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্ট ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদন বলছে, শীর্ষ বায়ু দূষণকারী দেশ হিসেবে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও পাকিস্তানের পরে আছে বাংলাদেশ। পৃথিবীতে বায়ু দূষণের মাত্রা নির্ধারণ করা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI সূচকে। এ অনুযায়ী 0 থেকে 50 ভালো, 51 থেকে 100 মধ্যম, 101 থেকে 150 সতর্ক অবস্থা, 151 থেকে 200 অস্বাস্থ্যকর, 201 থেকে 300 খুব অস্বাস্থ্যকর ও 301 থেকে 500 পর্যন্ত অত্যন্ত অস্বাস্থ্যকর। কিছু কিছু এলাকায় দেশের বাতাস এমনই অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানালেন এই রসায়ন বিশেষজ্ঞ। এরকম চলতেই থাকে তাহলে আমাদের যত রকমের সমস্যা হওয়ার কথা সবগুলাই হবে। সেই সমস্যাগুলো কি? 1 নম্বর দেখেন আমাদের নাগরিকদের স্বাস্থ্য সমস্যা। 2 নম্বরে এখন সবচেয়ে বেশি পপুলার হলো ক্লাইমেট চেঞ্জ আমাদের, এবং ক্লাইমেট চেঞ্জের ভুক্তভোগী যতগুলো দেশ আছে বাংলাদেশ প্রথম দিকে একটা, কারণ আমরা খুবই সমুদ্রের পাশের দেশ। এই ক্লাইমেটের চেঞ্জ আমাদের যে এগ্রিকালচার প্রোডাকশন আছে সেই প্রোডাকশন কমে যাবে। ওভারঅল যে আমাদের ইকোসিস্টেমের কথা বলেন সেই ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ইটভাটা, যানবাহন, ধুলাবালি ও শিল্প কারখানার দূষণ রোধে ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও গড়ে উঠেছে এরকম শিল্প কারখানা, আর এসব কারখানার বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে তৈরি করছে বায়ু দূষণ, আর এই দূষণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সোহেল রানা, RTV, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের সময় এসেছে। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। এ সময় হুঁশিয়ারি জানানো হয়, বিএনপি ছাড়া আগামী নির্বাচন প্রতিহত করা হবে। মাদুর রহমান, রুবেলের রিপোর্ট। দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে বিএনপির এই কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে ছিল চাঙ্গা ভাব। গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে এই কর্মসূচিতে নেতারা বলেন, গ্যাসের দাম বাড়ানোর নামে জনগণের পকেট কেটে লুটপাটের ব্যবস্থা করছে সরকার। বিএনপিকে ছাড়া কোনো নির্বাচন হবে না, ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে আমরা বেঁচে থেকে হতে দেব না। এ সময় হুঁশিয়ারি জানানো হয়, বিএনপি ছাড়া আগামী নির্বাচন করতে চাইলে মেনে নেওয়া হবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে। এটা দেশের জনগণের সকলের দাবি। এখন সময় হচ্ছে আমাদের প্রতিবাদ করবার, আমাদের সোচ্চার হবার।
শান্তিপূর্ণভাবে এই সরকারকে আমরা বাধ্য করবো একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সকল দলের অংশগ্রহণ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সরকার নতজানু হয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নির্বাচনে জনগণের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাই নতুন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন বিশ্লেষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোল টিমের আলোচনায় তারা এই মন্তব্য করেন। আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সময় তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনই নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে নির্বাচনকালীন সরকারকেও। আলোচনায় সুজনের সভাপতি হাফিজউদ্দিন খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার M সাখাওয়াত হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। করে দেওয়া, তো সেই কাজটি তাদেরকে করতে হবে। সেটা যদি সরকার, কিরকম সরকার সেই সময় ক্ষমতায় থাকে, তাদের উপরে কিন্তু সেটা নির্ভর করে, সেটা ওনারা একলা পারবেন না। আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সংঘর্ষের ঘটনায় 3 মামলায় 48 জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও 1200 জনকে। রাজধানীর দারুস সালাম থানায় পুলিশের 2 মামলার প্রথমটিতে সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয়টি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে, আর তৃতীয়টি মারধর ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করেন অভিযুক্ত এক নারী। 2 চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরুর পর মঙ্গলবার রাতে শ্রমিকরা রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 90 জিএনবি উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান আমিজুল ওরফে আল আমিন রনি নিহত হয়েছে। ভোরে শেরপুর উপজেলার ভবানীপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভবানীপুর এলাকায় আটক আমিজুলকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জিএমবি সদস্যরা। জবাবে পুলিশও গুলি চালায়, এতে গুলিবিদ্ধ হয়ে আমিজুল মারা যায়। এদিকে জানায়, পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সুখপাড়া চরে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। সকালে বন্দুকযুদ্ধের এই ঘটনায় বনদস্যু শামসু বাহিনীর 2nd ইন কমান্ডার বেলাল মীর নিহত হয়। এ সময় 5টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। সড়ক দুর্ঘটনায় রংপুর ও নেত্রকোনায় 4 জন নিহত হয়েছে। ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 নারী নিহত হন। এ সময় আহত 26 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবক মারা যান। এদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার সালকি মাটিকাটা এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়, পরে আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ জেলার দক্ষিণ কালীতলায় বিয়ের মাত্র 3 মাসের মধ্যে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এদিকে পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের সালিশ না মানায় আরেক গৃহবধূকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। নওগাঁর স্টাফ রিপোর্টার MR রকি এবং পটুয়াখালীর মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে রকিব মানিকের রিপোর্ট। 15 দিন লাইফ সাপোর্টে থাকার পর এভাবেই হাসপাতালের বিছানায় নির্বাক হয়ে পড়ে আছেন উম্মে হাবিবা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে শরীরের অর্ধেকই অবশ হয়ে পড়েছে তার। বিয়ের মেহেদির রং উঠে না উঠতেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে এমন নির্যাতনের শিকার তিনি। সে পা নাড়াতে পারে না, হাত পা নাড়াতে পারে না, কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু অনুভব করতে পারে না। আমার তো কিছুই নাই, শুধু আল্লাহ পাক আমার মেয়ের জীবনটুকু দিয়ে রেখেছে। এই ঘটনায় নওগাঁ থানায় মামলা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত স্বামী ও তার পিতাকে। এদিকে পটুয়াখালীতে সালিশি বৈঠকে বিঘাই ইউপি চেয়ারম্যানের নির্দেশ না মানায় 3 সন্তানের জননী তাসনিয়া বেগমকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আমার ফোনটা নিয়েছে, ফোনটা নেওয়ার পর এবার শ্রমিক লীগের সভাপতি হে আবার আমার কলারটা ধরে জামাটা ছেড়ার পর আমার সোফার দিয়েছে অনেকগুলো। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ইউনিয়ন পরিষদের অভিযুক্ত চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। তবে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
রকিব মানিক, RTV।